এবার ঘটনা ঘটিয়ে দিল পুতিন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে মাত্র দুটি পথ খোলা, হয় শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে, না হয় পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে হবে। এখন কি করবে ডক্টর মোহাম্মদ ইউনূস? বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন ডক্টরদের কাছে অপশন দুইটা, হয়তো আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দিতে হবে, তা না হলে রাতের অন্ধকারে বিদেশ পালিয়ে দিতে হবে। এবং কোন দেশে পালাচ্ছে কেউ যাতে না জানে। শেখ হাসিনা এটা বুঝতে পেরে এবং এটা দেখে দিল্লিতে বসে বসে হাসছে আর মজা নিচ্ছে যে ডক্টর সময় আর বেশি দিন নেই। এত প্রভাব দেখিয়ে, এত ম্যাজিক দেখিয়ে তবুও লাভ হলো না। বিভিন্ন সূত্র নিশ্চিত করছেন যে জায়গায় শেখ হাসিনা অবস্থান করছেন সেই জায়গায় পুতিনকে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে শেখ হাসিনার সঙ্গে পুতিন বৈঠক করেছেন এবং মোদি পুতিন মিলে, ওদিকে ডোনাল্ড ট্রাম্প, এই তিন শক্তি মিলে পুনরায় বড় পাওয়ার দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে। সম্প্রতি ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের প্রতিনিধি দল বাংলাদেশে আসছে। এই পরিস্থিতিতে ভারত শেখ হাসিনাকে অন্য কোনো দেশে স্থানান্তর করতে চাইছে। আর যদি সত্যি শেখ হাসিনা ভারতে থাকেন তাহলে তিনি আর কতদিন পর্যন্ত ভারতে থাকবেন? কিন্তু হঠাৎ বিশ্বব্যাংকের কি হলো বলুন তো? হাসিনার গুণগান আর ইউনূসের বদনাম করতে শুরু করেছে কেন বিশ্বব্যাংক? বিশ্বব্যাংক নিজেই স্বীকার করছে যে শেখ হাসিনার সময় দারিদ্র্য কমেছিল, মানব সম্পদ উন্নয়ন হয়েছিল এবং জলবায়ু অভিযোজনে বাংলাদেশ হয়েছে প্রমাণিত রোল মডেল। হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক বার্তায় এই অভিনন্দন জানান তিনি। বার্তায় প্রেসিডেন্ট পুতিন বলেন, রাশিয়া বাংলাদেশের সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ। দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হবে, যা দুই দেশের জনগণের কল্যাণে আরও অবদান রাখবে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানিয়ে দেব এইমাত্র পাওয়া হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, ইতিপূর্বে যে ভিডিওর স্ক্রিপ্টগুলো আপনারা দেখে ফেলেছেন, ইতিমধ্যে কিন্তু বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটা কি সম্পর্কে হতে চলেছে। তাই আমি আর কথা বাড়াবো না, আপনাদেরকে কিন্তু সেই কাঙ্ক্ষিত ভিডিওটার দিকে নিয়ে যাব। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে থাকবো, আপনি যদি আমাদের চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে চলুন এই বিষয় নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা কি বলেছে আগে সেই ভিডিওটা দেখে নেব, তারপরেই কিন্তু মূল ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন কথা না বাড়িয়ে একের পর এক ভিডিওগুলি দেখতে থাকে। আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্টের ডাইরেক্টর নাবিলা ইদ্রিস, যিনি কিনা গুম কমিশনের সদস্য, সেই কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। আর সেখানে বলা হয়েছে আওয়ামী লীগের শাসন আমলে 1569 জন গুমের শিকার হয়েছিলেন, যাদের মধ্যে 287 জন ছাড়া বাকিরা পরে ফেরত এসেছে। কিন্তু যারা বাড়িতে ফিরে এসেছে তারা কিভাবে গুমের সংজ্ঞায় পড়ে, সেই মৌলিক প্রশ্নের কোনো উত্তর বা পরিষ্কার ব্যাখ্যা কমিশন আমাদের দেয়নি। আরো অদ্ভুত হলো, এই তালিকায় হাতে গোনা কয়েকজন ছাড়া এমন কোনো পরিচিত ব্যক্তির নাম নেই যাদের ঘটনা দেশবাসীর স্মৃতিতে গভীর দাগ ফেলেছে, তারা ভীষণভাবে রাজনৈতিক, এরকম কেউ নেই। উল্টো বিএনপির সালাউদ্দিন আহমেদের মতো উদাহরণ টেনে গুম শব্দটার অর্থই যেন ঝাপসা করে দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ভারতের শিলংয়ে স্বচ্ছন্দে জীবনযাপনের খবর আমরা জানতাম। তিনি সেখানে ড্রয়িং রুমে বসে পাজামা পাঞ্জাবি পরে, ধবধবে সাদা পাজামা পাঞ্জাবি পরে সাংবাদিকদের সাক্ষাৎকার দিয়েছেন, সেটাও আমরা ছবি দেখেছি পরে। এসব তথ্য জানা থাকা সত্ত্বেও প্রতিবেদনে গুমের শিকার হিসাবে সালাউদ্দিন সাহেবকে হাজির করা হয়েছে। তাহলে এই যে 287 জন কারা? কোনো প্রভাবশালী রাজনীতিক কিনা, রাষ্ট্রের জন্য তারা বিপজ্জনক কোনো কেন্দ্রীয় সংগঠক কিনা, এমন কেউ কিনা যাদেরকে সরিয়ে না দিলে সরকার টিকতে পারতো না 15 বছর? তারা কারা? নাকি একটি সংখ্যাকে, 287 নামের সংখ্যাকে, বা এই যে লাখ লাখ সংখ্যা বলে প্রচার করা হয়েছিল, সেই সংখ্যাকে ভারী করার জন্য এই পরিচয়হীন জীবনগুলোর সমষ্টিকে সাজানো হয়েছে? এই প্রশ্ন আরো গভীর এবং ধারালো হয় তখন যখন আল জাজিরা একদিকে থাউজেন্ডস ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বলে দাবি করে এবং বিশ্বজুড়ে খবর প্রকাশ করে। ব্রিটেনের দৈনিক টেলিগ্রাফ, যার সঙ্গে ইউনূসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে আমরা জানি, সেখানে খবর প্রকাশিত হয় যে টিউলিপের খালার আমলে বাংলাদেশে এত এত সংখ্যায় গুম হয়েছে। বিশ্বজুড়ে প্রতি বছর নানা কারণে লাখ লাখ মানুষ নিখোঁজ হয়, অনেকেই পরে ফিরে আসে। এমনকি খোদ যুক্তরাষ্ট্রেও বছরে প্রায় 6 লক্ষ মানুষ নিখোঁজ হিসাবে নথিভুক্ত হয় এবং 10 থেকে 20,000 মানুষ আর ফেরে না। তাদের সবাইকে কি আল জাজিরা ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বলে প্রতিবেদন বানায়? নাকি টেলিগ্রাফ বলে যে অমুকের নানা ট্রাম্পের আমলে এতজন মানুষ নিখোঁজ হয়েছে? নাকি এখানে নির্বাচিত রাজনীতির প্রেক্ষাপটটাই আসলে শব্দের সংজ্ঞা বদলে দেয়? গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা পড়ার পর একটা অস্বস্তিকর প্রশ্ন মাথায় ঘুরছে আমার। এই কমিশন আসলে কি দেখছে আর কি দেখছে না? কমিশন শুধু আওয়ামী লীগের 15 বছর নিয়ে কাজ করছে, অথচ দেশের র‍্যাব সৃষ্টির পর থেকেই আমরা এবং মানবাধিকার সংগঠনগুলো জোরপূর্বক অপহরণ, গুম, হত্যার কথা বলে আসছিলাম এই আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর বিরুদ্ধে। বিশেষ করে 2001 সালে বিএনপি জামাত ক্ষমতায় এসে যখন র‍্যাব সৃষ্টি করে, তাদের মাধ্যমে আওয়ামী লীগের শত শত নেতাকর্মীকে হত্যা, গুম, এগুলো ছিল একটা প্রতিদিনকার ঘটনা। তাহলে কেন শুধু এই গত 15 বছরের হিসেব নিয়ে এই নাবিলা কমিশন কাজ করছে বলুন তো? শুরু তো হওয়া উচিত ছিল 2001 সাল থেকে, তাই না? আর এই ইউনূস মহাজনের অবৈধ সরকারি বা কেন বাদ যাবে? তাদের আমলেও তো দেদারসে গুম, খুন, অপহরণের ঘটনা ঘটছে না? কমিশন এরকম সিলেক্টিভ হলে হবে বলেন? লাখে লাখে লোক মরে কাতারে কাতার, সুমার করিয়া দেখি 72,000। প্রথমে আসুন কমিশনের সংখ্যাগুলো নিয়ে একটু কথা বলা যাক। 15 বছরে লাখ লাখ গুমের যে রাজনৈতিক বয়ান এতদিন শোনা গেছে, কমিশনের যাচাই সেখানে এসে দাঁড়িয়েছে
1569, সংখ্যাটা কম নয়। এর মধ্যে মিসিং অ্যান্ড ডেড মাত্র 287 জন, তাও কম নয়। 15 বছরে 287 জন, প্রায় 20% অভিযোগের কোনো ভিত্তি পাওয়া যায়নি। এই পরিসংখ্যান একদিকে যেমন আওয়ামী লীগ সরকারের আমলে ঘটা একটি অসমর্থিত হিসেব, অন্যদিকে বিরোধী রাজনীতি দীর্ঘদিনের এই সংখ্যা নিয়ে অতিরঞ্জনের মুখোশও কিন্তু খুলে দিচ্ছে, তাই না? বাস্তবতা হলো গুম হয়েছে, রাষ্ট্রীয় বাহিনী জড়িত ছিল, সব মানছি, কিন্তু সংখ্যার প্রশ্নে যে এত বিপুল ফারাক তা রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার জায়গায় বড় ধরনের ধাক্কা দিচ্ছে। কে দিচ্ছে না? আপনার মনে এই প্রশ্ন তুলছে না? কমিশন বলছে গুম ছিল রাজনৈতিকভাবে টার্গেটেড, এলোমেলো বা নির্বিচার নয়, জামায়াত, শিবির এবং বিএনপি সংশ্লিষ্টরাই ছিল প্রধান লক্ষ্য। এই তথ্য নতুন নয়, বরং নতুন হলো এই স্বীকারোক্তি যে গুমের বড় অংশের মানুষ পরে জীবিত ফিরে এসেছে এবং তাদের বড় অংশ আবার সংগঠিত রাজনীতিতে সক্রিয় হয়েছে। এখানে প্রশ্ন ওঠে, যাদের গুম বলা হচ্ছে তাদের সবাই কি রাষ্ট্রীয় বন্দিশালায় ছিলেন, নাকি অনেকে আত্মগোপনে গিয়ে রাজনৈতিক পরিস্থিতি বদলানোর পর ভুক্তভোগী পরিচয়ে সামনে এসেছেন? এমনকি অনেকে পাকিস্তানে, আফগানিস্তানে গেছে তালেবানদের হয়ে যুদ্ধ করার জন্য, পাকিস্তানে জঙ্গি হয়ে গেছেন, সিরিয়ায় অনেকে চলে গেছে, এবং আমার তথ্য বলছে অনেকে যারা গুম হিসাবে চিহ্নিত হয়েছে তারা গ্রিস হয়ে ইতালিতে যাওয়ার জন্য ভূমধ্য সাগরে নৌকা ডুবিতে মারা গেছে অনেকেই, তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। অতীতে শাপলা চত্বর বা তথাকথিত জুলাই শহীদ তালিকায় যেভাবে মৃতের সংখ্যা ধাপে ধাপে কমে এসেছে, সেই অভিজ্ঞতা মানুষ ভুলে যায়নি। মনে হচ্ছে এই তালিকা রুটির মতো, রাজনৈতিক উত্তাপে ফুলে ওঠে, আবার পরিস্থিতি ঠান্ডা হলে রুটির মতো চিমসা মেরে যায়। গুম কমিশনের এই সংখ্যাও রুটির ফুলে ওঠা আর চিমসে যাওয়ার সঙ্গে মিলেমিশে যায়। আরেকটি বিষয় আরো গুরুতর, আওয়ামী লীগ আমলে যেসব জঙ্গি বিরোধী অভিযানে পাহাড়ে বা দুর্গম এলাকায় সশস্ত্র সংগঠনের সদস্যরা গ্রেপ্তার হয়েছিল, তাদের একটি বড় অংশ এখন মুক্ত। শুধু মুক্তই নয়, গুম কমিশনে তাদের সাক্ষ্য দিয়েই সেই অভিযানে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধেই মামলা হয়েছে। আরো উদ্বেগের বিষয় হলো এই সাক্ষ্যদাতাদের অনেকেই বোমা তৈরি সহ উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িত বলে প্রতিবেদন উঠে এসেছে, আমরা জানি, এবং তখনও জানতাম, এখনো জানি। রাষ্ট্র যদি একই সঙ্গে জঙ্গি বিরোধী অভিযানকে গুম হিসেবে দেখায়, তাহলে ভবিষ্যতে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য ঝুঁকি নিতে চাইবে বলেন? আসলে ভবিষ্যতে নয়, এখনই দেখতে পাচ্ছেন না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওয়ামী লীগ নামে যে কাউকে গ্রেপ্তার করা ছাড়া আসল জঙ্গি, সন্ত্রাসী, মবকারীদের ধরে না, কারণ ভয় পাচ্ছে যদি তাদের বিরুদ্ধে গুমের অভিযোগ আনা হয় এবং তাদের বিচার শুরু হয়। কমিশনও অবশ্য কেবলই আওয়ামী লীগের বিচার করতে নেমেছে, নাহলে বিগত 17 মাসে একই দেশে অন্তর্বর্তী সরকারের আমলে কি ঘটেছে সেটা কমিশনের আলোচনায় কার্যত অনুপস্থিত। মব সন্ত্রাসে 197 জন নিহত হয়েছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে 38টি, কারাগারে 107 জনের মৃত্যু হয়েছে, রাজনৈতিক সহিংসতায় শতাধিক প্রাণহানি ঘটেছে। এই সবকিছু যেন অন্য দেশের ঘটনা, বাংলাদেশে ঘটে নাই। এদেশে যদি ঘটতো তাহলে তো এই গুম কমিশন এগুলোরও তদন্ত করতো না। এগুলো এই সরকারের আমলে ঘটেছে। রংপুরের তারাগঞ্জে ভ্যান চোর সন্দেহে 2 দরিদ্র মানুষের নির্মম হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি রাষ্ট্রের নিষ্ক্রিয়তার প্রতীক। পুলিশ সামনে থেকেও কিছু না করলে সেটাও রাষ্ট্রীয় সহিংসতার একটি রূপ। কিন্তু এই মৃত্যু গুম নয়, কমিশনের ভাষায় একটি আমলযোগ্য নয়। কেন নয়? কারণ আওয়ামী লীগ নয়, ইউনূস ক্ষমতা এখন। কারণ এই ভুক্তভোগীদেরকে বিএনপি কিংবা জামায়াত পরিচয় হত্যাকাণ্ডের শিকার হওয়ার অভিযোগ আনতে পারবে না নাবিলা কমিশন, পারবে বলেন? সম্প্রতি প্রকাশিত আইন এবং সালিশ কেন্দ্রের পরিসংখ্যান আরো স্পষ্ট করে দেয় যে মানবাধিকার সংকট আসলে সরকার বদলে গেলেও থামছে না, ভয়ঙ্কর অবস্থা ধারণ করেছে। বরং ক্ষমতার রং বদলাচ্ছে, সহিংসতার ধরন বদলাচ্ছে না। আগে ছিল গোপন বন্দিশালা, এখন আছে প্রকাশ্য মব। আগে ছিল ক্রসফায়ার, এখন বন্দুক যুদ্ধ। পদ্ধতি আলাদা, ফলাফল একই, জবাবদিহিতাহীন মৃত্যু। কমিশন যদি সত্যি অপরাধের বিচার করতে চাইতো তাহলে তাকে শুধু আওয়ামী অতীত নয়, ইউনূসের বর্তমানকেও দেখতে হতো। যেহেতু কমিশন সেটি করছে না, তাই এটি কোনো বিচার নয়, রাষ্ট্রের বাছাই করা রাজনীতি। এই রাজনীতির কারণেই গুম কমিশনের সদস্য হয়েও নাবিলা ইদ্রিস হয়েছেন একটি বিদ্যুৎ কেন্দ্রের ডাইরেক্টর। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ আমলের 60,000 হত্যা, 25 লক্ষ কোটি টাকা পাচার, 26 লক্ষ ভারতীয় চাকরি, এ ধরনের দাবিকে রাষ্ট্রীয় ভাষ্যে পরিণত করেছিল। কিন্তু গত 17 মাস পরেও এসবের কোনো শক্ত প্রমাণ তারা দাবি করতে পারেনি। এখন এই 60,000-এর জায়গায় এখন নেমে এসে 287 জন। এখন গুমের ক্ষেত্রেও হাজার হাজার থেকে কয়েক শয়ে নামানো হয়েছে সংখ্যাটি। সেই একই অতিরঞ্জনের ধারাবাহিকতা আসলে প্রমাণিত হচ্ছে। প্রশ্ন হলো, যদি আগের অভিযোগগুলো এতটাই ফোলানো ফাপানো হয়, তাহলে এখনকার যে অভিযোগ গুম কমিশন যে রিপোর্ট দিল, সেই রিপোর্ট কতটা নির্ভরযোগ্য বলুন তো? এখন তো তারা সবাই গুম কমিশনে এবং তারাই সরকারে, যারা অতীতে ফুলিয়ে ফাঁপিয়ে এসব সংখ্যা প্রচার করেছিল। আমেরিকার দূতাবাসে এরাই তো গিয়ে এসব সংখ্যা জমা দিয়ে আসতো, তাই না? পরিস্থিতি বদলেছে, কিন্তু যে মানুষ আগে লাখ লাখ বলতো তারাই এখন শয়ে শয়ে সংখ্যাটা বলছে। এই শয়ে শয়ে সংখ্যাটাই বা কেন বিশ্বাস করবো আমরা, বলেন? যারা অতীতে মিথ্যা প্রচার করেছে, এখনো তারা যে মিথ্যা বলছে না তার প্রমাণ কি? এই প্রেক্ষাপটে ডক্টর ইউনূসের প্রতিক্রিয়া বিশেষভাবে লক্ষণীয়। 1500 গুমের তথ্যে তিনি যার পণ্যায় খুশি হয়েছেন। একজন রাষ্ট্রনায়ক হিসেবে তিনি পারলে নিজের কাপড় খুলে উদযাপন করেন এই খুশি। এই খুশি নিয়ে প্রতিদিন তিনি বিদেশিদের সঙ্গে দেখা করছেন, আর সেটা তিনি প্রচার করে যাচ্ছেন। তার বসংবাদ মিডিয়াগুলি তোতা পাখির মতো তার খুশি হওয়ার খবর প্রচার করে যাচ্ছে। 1500 গুম হওয়ার সংখ্যা প্রচারিত হচ্ছে, কিন্তু ফিরে আসাদের সংখ্যাটা বলা হচ্ছে না। আজব না ব্যাপারটা? গুম কমিশন কি ন্যায় বিচারের জন্য, নাকি একটি নির্দিষ্ট রাজনৈতিক সময়কে অপরাধী সাব্যস্ত করার জন্য গঠিত হয়েছে? আমাকে বলুন সে কথা। যদি উদ্দেশ্য সত্যি মানবাধিকার রক্ষা হতো, তাহলে কমিশনের ম্যান্ডেট বাড়িয়ে বর্তমান সরকারকে অন্তর্ভুক্ত করা হতো। 2001 সালের বিএনপি সরকারও এর আওতায় আসতো, কিন্তু সেটা তো করা হয়নি, কারণ তাহলে অতীত বর্তমান সব সরকারের দায়ও সামনে আসতো।
আর বর্তমান বাস্তবতাকে আমলে নিলে একটি অস্বস্তিকর সত্য স্বীকার করতে হতো, রাষ্ট্র বদলায়নি, শুধু ক্ষমতার হাত বদলেছে। গুমের জায়গায় মব, বন্দিশালার জায়গায় রাস্তা, কিন্তু দায়বদ্ধতার শূন্যতা একই রয়ে গেছে। বিগত 1 বছরে শুধুমাত্র ছাত্রলীগ কর্মীদের হত্যা, স্বজনদের টার্গেট করা, কারাগারে নির্যাতন, এই অভিযোগগুলো যদি সত্য হয় তাহলে বিশ্বের সুস্থ বিবেকের অন্তরাত্মা কেঁপে ওঠার কথা। কিন্তু কমিশন এসব অভিযোগে নীরব কেন? কারণ অভিযুক্ত পক্ষ এখন ক্ষমতায় নেই, আর ভুক্তভোগীরা রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য হয়ে গেছে। আল জাজিরা কিংবা বিলেতের দ্য টেলিগ্রাফ এদেরকে নিয়ে সংবাদ প্রকাশ করছে না, করবে না। আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্টের ডাইরেক্টর নাবিলা ইদ্রিসের গুম কমিশন বাংলাদেশে এই মুহূর্তে চলা ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা বলবে না, কারণ এই ঘটনা তারাই ঘটাচ্ছে। তারা সরকারের অংশ, আর সরকার কখনো কখনো প্রেসার গ্রুপ, কখনো রাজনৈতিক প্রতিহিংসা থেকে এসব হত্যা হচ্ছে বলে লাই দিয়েছে গত 17 মাস ধরে। এই বাছাই করা ন্যায় বিচার ভবিষ্যতের জন্য একটি খারাপ দৃষ্টান্ত তৈরি করছে। আজ যারা ক্ষমতায় তারা এখন কমিশন করে নিজেদের নিরাপদ ভাবছে, কাল ক্ষমতা বদলালে তারাও একটি নতুন কমিশনের কাঠ গড়ায় দাঁড়াতে পারে, অথবা তাদেরকে দাঁড়াতে বাধ্য করতে হবে। গুম কমিশন কেন ইউনূসের আমলকে আমলে নিচ্ছে না? কারণ সন্ত্রাসের আয়নায় নিজের চেহারা কে দেখতে চায় বলুন? যদি সাহস আর সততা থাকতো তাহলে তাকাতো, কিন্তু সেটা যেহেতু নেই, সেহেতু এই আয়নায় তাকানোর সাহস এখন রাষ্ট্র দেখাতে পারছে না। ইউনূসকে আজকাল খুব যুবথুবু বিমর্ষ লাগে। এটা কি শীতে নাকি ক্ষমতা হারানোর ভয়ে, সেটা আমি মাঝে মাঝে ভাবি। আপনার কি মনে হয় বলুন তো? জানাবেন আমাকে প্লিজ। দর্শক, 24-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশে বহু প্রতিষ্ঠানের নামকরণ চেঞ্জ হতে দেখেছি। খুবই স্বাভাবিক প্রক্রিয়া। শেখ হাসিনার আমলে তাদের ইচ্ছা মতো যে নামকরণগুলো করেছিলেন, বঙ্গবন্ধু পরিবারের বিভিন্ন জনের নামে অসংখ্য প্রতিষ্ঠান আমরা দেখেছি যেগুলোর হয়তো প্রয়োজন ছিল না। যত্রতত্র বঙ্গবন্ধুকে ব্যবহার করে বঙ্গবন্ধুকে খাটো করার সমালোচনাও আমরা শুনেছি। সেই প্রক্রিয়া বর্তমান সরকার অব্যাহত রেখেছে এখন পর্যন্ত। কিন্তু গতকালকে একটা বেশ মজার খবর তৈরি হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান 2টি নতুন হলের ছাত্রছাত্রীদের আবাসিক যে হল, সেই হলের নামকরণ পরিবর্তন করা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই গ্রহণযোগ্য একটি পরিবর্তন, সেটা হচ্ছে যে একটি হলের নাম ছিল শেখ হাসিনার নাম অনুসারে। শেখ হাসিনাকে যেহেতু আমরা ফ্যাসিস্ট হিসেবে তাড়িয়ে দিয়েছি, তার নামে প্রতিষ্ঠান থাকবে না কিংবা সরকার রাখবে না, সেটাই স্বাভাবিক। কিন্তু ঘটনা ঘটেছে অন্য জায়গায়। আরেকটি হলের নাম ছিল আমাদের জাতীয় 4 নেতার অন্যতম রাজশাহীর কৃতি সন্তান কামরুজ্জামানের নামে, সেই নামটিও পরিবর্তন করা হয়েছে। শেখ হাসিনা ফ্যাসিস্ট বুঝলাম, শেখ হাসিনা খারাপ বুঝলাম, শেখ হাসিনার পতন হয়েছে তাও বুঝলাম, কিন্তু কামরুজ্জামান তিনিও কি ফ্যাসিস্ট? তিনিও কি অন্যায় করেছেন? তিনি মহান মুক্তিযুদ্ধের প্রধান 4 সেনাপতির একজন হয়ে বড় অন্যায় করে ফেলেছিলেন কি তিনি? নাকি শুধুমাত্র তিনি বঙ্গবন্ধুর সহচর, বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে যেহেতু স্বাধীন বাংলা যে সরকার, সেই সরকারে ছিলেন এবং পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ছিলেন, সেই কারণেই তার নাম বাদ দেওয়া হলো? সেই বিশ্ববিদ্যালয়ের 2টি হলের নাম পরিবর্তনের কথা বর্তমান সরকারের আমলে কিংবা বর্তমান সরকার না থাকলে পরবর্তীতে নির্বাচিত যে সরকার আসবে, সেই সরকারের আমলেও কোনো প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে থাকবে এটা প্রত্যাশা করাই যায় না। সেটা পরিবর্তন খুবই স্বাভাবিক এবং সেই পরিবর্তনটা এই মুহূর্তে মেনে নেওয়ার মতো। কিন্তু কামরুজ্জামানের ব্যাপারটা খুব এলোমেলো। তাহলে হচ্ছেটা কি? তাহলে কি আমরা শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে পুরো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিতে চলেছি? সেটা কি ঠিক হচ্ছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই খবরটা দিচ্ছে দৈনিক যুগান্তরের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে রাবির শেখ হাসিনা হল সহ 2 হলের নাম পরিবর্তন। আবারও বলছি, শেখ হাসিনার নামকরণটা ঠিক আছে, কিন্তু কামরুজ্জামান কি বলছে পুরো খবরে? বলা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন 2টি হলের নাম পরিবর্তন করা হয়েছে। নির্মাণাধীন শেখ হাসিনা হলের নাম দেওয়া হয়েছে অপরাজিতা, খুবই ভালো নাম, এটা দেওয়া যেতেই পারে। AHM কামরুজ্জামানের হলের নাম দেওয়া হয়েছে বিজয় 71। কামরুজ্জামান সাহেব কি দোষ করলেন সেটা একটা বড় প্রশ্ন। এরপরে বলা হচ্ছে বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদ। বিশ্ববিদ্যালয়ের 545তম সিন্ডিকেট সভায় তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদ বলেছেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনার গত ফ্যাসিস্ট সরকারের আমলে দেওয়া নাম পরিবর্তন করেছে সিন্ডিকেট সভা। নির্মাণাধীন শেখ হাসিনা হলের নাম দেওয়া হয়েছে অপরাজিতা এবং AHM কামরুজ্জামানের হলের নাম দেওয়া হয়েছে বিজয় 71। এর আগে জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে শিক্ষার্থী সহ বিভিন্ন মহল থেকে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ সংশ্লিষ্ট নানা নাম পরিবর্তনের দাবি ওঠে। এর আগে একাডেমিক হল ও স্কুলের নাম পরিবর্তন হয়, পরে নির্মাণাধীন এই হল দুটির নামও পরিবর্তনের দাবি তোলা হয় বিভিন্ন সময়ে। পরিবর্তনের দাবি সেটাও গ্রহণযোগ্য, শেখ হাসিনার নাম পরিবর্তন করা সেটা আরও গ্রহণযোগ্য। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট উপাধি দিয়ে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তিনি ভারতে গিয়ে আছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো অস্তিত্ব নাই, যেখানে যা ছাত্রলীগ দেখা যাচ্ছে সেখানেই মবের শিকার হচ্ছে কিংবা ধরে জেলে পাঠানো হচ্ছে। সব কিছুই মেনে নেওয়ার মতো, ধরে নিলাম যে সব কিছুই মেনে নেওয়ার মতো। বিশেষ করে
ক্ষেত্রে শেখ হাসিনার নামটা পরিবর্তন করা আরও মেনে নেওয়ার মতো। কিন্তু মুক্তিযুদ্ধের অন্যতম বড় নাম, স্বাধীন বাংলা সরকারের অন্যতম একটি ফিগার, জাতীয় চার নেতা, যে জাতীয় চার নেতা 1975 সালের 3রা নভেম্বর নৃশংসভাবে জেলখানায় খুন হয়েছিলেন, তাদেরই একজন এইচ এম কামরুজ্জামান, তিনি কি দোষ করলেন? তিনিও কি ফ্যাসিস্ট? তিনিও কি শেখ হাসিনার সহচর? কিংবা শেখ হাসিনা যখন দায়িত্বভার গ্রহণ করেন, কিংবা বিগত 15.5 বছরের শেখ হাসিনা সরকারের যে শাসন, সেই সময় কামরুজ্জামান কি কবর থেকে উঠে এসে শেখ হাসিনাকে ফ্যাসিজম শিখিয়েছেন? শেখ হাসিনাকে নানা রকমের দিক নির্দেশনা দিয়েছেন যে তুমি এই ফ্যাসিস্টের কাজগুলো করো, ব্যাপারগুলো মিলছে না। যদি এরকম কর্মকাণ্ড চলতে থাকে তাহলে একসময় কিন্তু প্রশ্ন আসবে যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের নানা বিষয়কে আঘাত করার চেষ্টা করা হচ্ছে কিনা। যদি সরকারের অজ্ঞাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অতি উৎসাহী হয়ে এই কর্মকাণ্ডগুলো করে থাকে, তাহলে সরকারের এখনই এই ব্যাপারে দৃষ্টি দেওয়া উচিত। নতুবা এই সরকারের কাঁধে চলে যাবে সেই অপবাদ, যে অপবাদে বলা হবে যে এই সরকার মুক্তিযুদ্ধের কোনো কিছুই রাখতে চায় না। সেটা তো গ্রহণযোগ্য নয়। এই সরকার তো মুক্তিযুদ্ধ বিরোধী সরকার নয়। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কেন কাজ করবে? যদিও এর আগে আমরা দেখেছিলাম যে গণহারে নাম পরিবর্তনের ক্ষেত্রে শহীদ তাজউদ্দিন আহমেদের নামে একটা কলেজ গাজীপুরে, সেই কলেজের নাম পর্যন্ত পরিবর্তন করতে দেখেছিলাম। পরবর্তীতে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল এটা ভুলবশত হয়ে গেছে। এরকম ভুলবশতই কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কামরুজ্জামানের স্মৃতি মুছে দেওয়া হবে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখনও যখন দগদগে স্মৃতি বহন করে, বদ্ধভূমির স্মৃতি বহন করে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে যে কয়টা বড় বদ্ধভূমি রয়েছে তার মধ্যে একটা বড় বদ্ধভূমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের মানে অকুতোভয় এক সৈনিক, স্বাধীন বাংলা সরকারের প্রথম সরকারের মন্ত্রী এবং প্রথম সরকারের প্রভাবশালী একজন, জাতীয় চার নেতার একজন, তার নাম মুছে ফেলার মাধ্যমে কি বার্তা দিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। বিশ্লেষকদের কেউ কেউ ভাবছেন এটাই হচ্ছে শুরুয়াত, আবার কেউ কেউ ভাবছেন একটা কোল্ড ওয়ার চলতেছিল ইউক্রেনকে কেন্দ্র করে, আর সেই কোল্ড ওয়ারটা এবার বাস্তবিক রূপ পেয়েছে সমুদ্রে। ভাবা যায় যে রাশিয়া তাদের পারমাণবিক সাবমেরিন পাঠিয়ে দিয়েছে, কারণ যুক্তরাষ্ট্র প্রায় 2 সপ্তাহ ধাওয়া করে রাশিয়ার একটা জাহাজ জব্দ করেছে। আর এই যে জাহাজ জব্দ করা 2 সপ্তাহ ধাওয়া করে, সেই জাহাজকে উদ্ধারের জন্য রাশিয়া আবার তাদের পারমাণবিক সাবমেরিন পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ কি ঘটতে যাচ্ছে দর্শক, আমরা গেল 2 থেকে 3 দিন ধরে আপনার এই খবরটা দেখছেন যে ভেনেজুয়েলার উপকূলের কাছাকাছি ঘুরে ফিরা যত নষ্টের মূল এই ভেনেজুয়েলা, এখানেই সবকিছু ঘটতেছে। ভেনেজুয়েলার উপকূলের কাছাকাছি যুক্তরাষ্ট্রের আরোপিত যে অবরোধ, অর্থাৎ ভেনেজুয়েলাকে চারদিক থেকে ঘিরে রাখছে কে? মার্কিন নৌবাহিনী। তো বলা হয়েছে যে এইখান থেকে ওই যে দেখা যায় এই পর্যন্ত কেউ লাইন ডাডিং আইবা না, বাট পুতিন কয় ঝুঁকেঙ্গা নেই সালা বইলা, দাড়ি তো নাই, এরকম হালকা দিছে দিয়া জাহাজটা মনে করলেন লাইন টেন ভাঙা চলা শুরু করছিল। আর এতে ক্ষিপ্ত হয়েছে কে? মার্কিন নৌবাহিনী, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প। আর এই অবরোধকে না মেনে রাশিয়ার একটা পুরানা এবং খালি তেলবাহী ট্যাঙ্কার এটা শুধু সীমানা ক্রস করছিল, এরপরে আমেরিকাটারে ধাওয়া শুরু করছে। তো ধাওয়া করতে করতে আপনার একসময় ধরে ফেলছে। আর সেই ট্যাঙ্কারকে ছুটিয়ে আনার জন্য অথবা সেটা নিরাপত্তার জন্য সাবমেরিন সহ একাধিক নৌযান প্রেরণ করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। তারা বলছে যে বেলা 1, মানে জাহাজটার নাম হচ্ছে বেলা 1 নামের ট্যাঙ্কার জাহাজ আর কি, এটা গত ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের জব্দ এবং তল্লাশির চেষ্টা এড়িয়ে চলছিল। এখানে যুক্তরাষ্ট্র যেটা করতো, এই লাইন দিয়ে কোনো জাহাজ টাহাজ ঢুকলে সেগুলোকে চেকিং করতো। এখন ভেনেজুয়েলার সাথে কিন্তু রাশিয়ার সম্পর্ক ভালো, এটা তো জানেনি। তো সেই জায়গা থেকে রাশিয়ার কোনো জাহাজ যখন এটার উপকূলের আশেপাশে আসে, স্বাভাবিকভাবে আমেরিকা তারা এটাকে কিন্তু খুব সিরিয়াসলি নিছে। এখন এটা তল্লাশি করতে দিতেছে না, এটা ঘাটে ঘাটে বা নদীতে বা সমুদ্রের মধ্যে চিপা চাপা দিয়ে ঘুরতেছিল। তো ওই সময় ভেনেজুয়েলার বিরুদ্ধে তেল রপ্তানি এবং আমদানিতে একটা কড়া নিষেধাজ্ঞা করেছিল ওয়াশিংটন। আপনারা সকলেই জানেন ভেনেজুয়েলা তেলের উপর ভাসতে থাকা একটা রাষ্ট্র, যাদের অর্থনীতি, সমৃদ্ধি, সমরনীতি সবকিছু তেল বেচা হয়। তো রাশিয়ার মাধ্যমে হয়তো তারা তেল বিক্রি করতো, এটাও আরেকটা এখানে ফ্যাক্ট হিসেবে দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের আরো 3 কর্মকর্তা বলছে যে রাশিয়া যুক্তরাষ্ট্রকে ওই ট্যাঙ্কারটির পেছনে ধাওয়া বন্ধ করার অনুরোধ জানায়, তবে এই তথ্য আমলে নেয়নি আমেরিকা। নিয়মিত কর্মঘণ্টার বাহিরেও আপনার এই ট্যাঙ্কারটাকে তারা নজরদারি করতেছিল। তো গত মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে ট্যাঙ্কারটি ঘিরে সৃষ্ট পরিস্থিতি তারা উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRI এর বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। অন্যদিকে লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদারকিকারী সাউদার্ন কমান্ড তারা বলছে যে নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড ট্যাঙ্কারটিকে পূর্ব আটলান্টিক পর্যন্ত অনুসরণ করেছে, এরপর সম্ভবত সেটাকে ধাওয়া করে ধরেছে। এখনো তাদের জিম্মায় নিতে পারেনি। যেহেতু জিম্মায় নিতে পারেনি, বর্তমানে এটি আইসল্যান্ড থেকে 300 মাইল দক্ষিণে উত্তর সাগরের দিকে এটা আবার যাত্রা করছে, কারণ সমুদ্রের মধ্যে চাইলে তো মানুষ না জালগি দিয়ে মাদুরের মতো লয়ে চলে গেল। তো ওয়াল স্ট্রিট বলছে যে ট্যাঙ্কারটি তার নাম পরিবর্তন করে আবার ম্যারিনেরা রেখেছে, রাশিয়া পুনরায় নিবন্ধন করেছে। তো এই সবকিছু মিলিয়ে এই জাহাজকে উদ্ধারের জন্য যে পারমাণবিক সাবমেরিন, নৌযান যেগুলো যাচ্ছে, সেখানে পরিস্থিতি উত্তেজনাকর অবস্থায় আছে। আমেরিকা তাদের পাল্টা নৌবহর সেখানে পাঠিয়েছে। সমুদ্রে যে কোনো সময় একটা বড় অঘটন ঘটতে পারে। আর এই যে সামরিক পদক্ষেপ এক দেশের বিরুদ্ধে আরেক দেশের, তাও 2টা পরাশক্তির দেশ, কেউ কেউ বলছেন যে খেলা তো শুরু হয়ে গেছে, বিশ্বজুড়ে চলতেছে খেলা।
আমি জানি না এই খেলা শেষ কোথায় হবে, তবে 2026 জুড়ে বিশ্বজুড়ে অনেক অশনি সংকেত দিনের বছরের শুরুতে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।